গ্রীষ্মের রৌদ্রদগ্ধ দুপুর। চপিং বোর্ডে লেবু কাটছে মুশরাফা। ভ্যাপসা গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে বরফ মেশানো লেবু শরবত দিয়ে গলা না ভেজালেই নয়। রান্নাঘরের মেঝেতে বসে বটিতে দক্ষ হাতে মুরগি কাটছেন ফরিদা পারভিন। কাটার মাঝে বাইরে তাকালেন। রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎই মেঘে ঢেকে কালো হয়ে গেছে। তিনি মুশরাফার উদ্দেশ্যে বললেন, রাফা, যা তো ছাদ থেকে কাপড় নিয়ে আয়। ফরিদা পারভিনের কোমল ডাক কর্ণকুহরে পৌঁছতেই মুশরাফা থেমে গেল। ভ্রু কুঁচকে বলল, ছাদে ব্যাচলর ছেলেগুলো আছে। আমি কিভাবে যাব? ফরিদা পারভিন মুরগির বুকের মাংস কাটছেন। হাত রক্তে মাখামাখি হয়ে আছে। রক্তাক্ত হাতে মাংস কাটার মাঝে বললেন, সকালে আমি কাপড় মেলতে যাওয়ার সময় সবাইকে অফিসের জন্য বেরিয়ে যেতে দেখেছি। অফিস থেকে সন্ধ্যায় ফিরে ওরা। এখন কাউকে পাবি না তুই। নিশ্চিন্তে যা। মুশরাফা ফের প্রশ্ন করল, তুমি নিশ্চিত ওরা নেই? নিশ্চিত না হলে তোকে পাঠাতাম। বাতাস শুরু হয়েছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। এবার যা মা, দেরি করিস না। অনুরোধ ঝরে গেল ফরিদা পারভিনের স্বর থেকে। মুশরাফা রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকাল। বাতাসে চারদিক উড়িয়ে নিয়ে যাবার উপক্রম। একটু আগেই না করা রোদ ছিল। সূর্যের তীব্র তাপে ঝলসে যাচ্ছিল। ক্ষণিকেই আকাশকুসুম আবহাওয়া বদলে গেল। আশ্চর্য! প্রকৃতি পরখ করে রুমের দিকে এগুলো। ফরিদা পারভিনের নিশ্চয়তায় বড় একটা ওড়না গায়ে চাপিয়ে ছুটল ছাদের দিকে। উপর তলায় ছাদ। ছাদের সিঁড়িরুমের পাশ থেকে এল আকারে চিলকোঠা ঘর। সেই ঘরটা বরাদ্দ ব্যাচলরদের জন্য। মুশরাফা ছাদের ঘরের দরজায় গিয়ে ভেতরে উকি দিল। ভেতরে কোনো ব্যাচেলর ছেলে আছে কি না যাচাই করা দরকার। সামান্য মুখ বের করে পুরো ছাদে চোখ বুলাল। না, কারো উপস্থিতি নেই। তারপর চোখ রাখল চিলকোঠা ঘরে। সদর দরজায় তালা ঝুলানো। ও হাফ ছাড়ল। যাক, কেউ নেই। নিশ্চিন্ত মনে ছাদে পা রাখল। তীব্রবেগে বাতাসের বহর এসে ধাক্কা খেল ওর সাথে। মুখ, মাথা ওড়নায় আবৃত ছিল। মাথা থেকে সরে গেল ওড়না। রূপের ঝলকানি দিয়ে উঠল চারপাশে। অস্বস্তিতে ছেয়ে গেল সারা মুখ। বিরক্তির ভাঁজ পড়ল কপালে। মুশরাফা তড়িৎ ওড়না ঠিক করল। দ্রুততার সাথে দড়িতে মেলে দেয়া কাপড় নিতে লাগল। এক হাতে ওড়না সামলাল, আরেক হাতে কাপড় নিল। বাতাস ওকে ভালোই নাস্তানাবুদ করেছে ওকে। কাপড় নেয়া শেষে এক মুহূর্ত দেরি করল না, ছাদ থেকে নেমে গেল। মুশরাফা ছাদ থেকে নেমে যেতেই চিলকোঠার ছাদ থেকে চাপা গুঞ্জন ভেসে এলো। চিলকোঠার ছাদের বুকে ঘামটি মেরে বসে আছে দুই যুবক। দুজনার বিস্ময় মাখা চাহনি ছাদের দরজার দিকে। গ্রীষ্মের ঝড়ো হওয়ায় গা এলিয়ে আসা অপরূপার যাওয়ার পানে চেয়ে এক যুবক চঞ্চল গলায় জিজ্ঞেস করল, মেয়েটা সুন্দর তো? কে রে? কৌতূহলে ভরা স্বর কর্ণকুহরে পৌঁছতেই পাশে বসা যুবকটি নড়েচড়ে বসল। তার চোখ মুখ ফ্যাকাশে। পরনে অফিসিয়াল ফরমাল ড্রেস আপ। ফুটবল হাতে টাইয়ের নাট ঢিলে করল। রেলিংয়ে মাথা ঠেকিয়ে তাকালো বন্ধুর দিকে। ক্লান্ত স্বরে অনুরোধ মিশিয়ে বলল, জাওয়াদ ভাই আমার, দোহাই লাগে আমাকে আর বিপদে ফেলিস না। মাথা থেকে কুচিন্তা ঝেড়ে ফেল। বন্ধুর কথায় জাওয়াদ নামের যুবকটি ভ্রু কুচকাল। আমি শুধু সুন্দর বলেছি, এতে বিপদের কি আছে অনিক? আশ্চর্য! অনিকের স্বরটা এবার কিছুটা কঠিন হল।
কোনো মেয়েকে তোর সুন্দর বলা মানেই বিপদ সংকেত। যেন তেন সংকেত নয়, তাণ্ডব চালালো ৯ নম্বর বিপদ সংকেত। যে সংকেত এসেছিল তুই সাবিলাকে সুন্দর বলার পর। আর অন্তত সেই সংকেত ডাকিস না। জাওয়াদের আঙুলের ভাঁজে শোভা পাচ্ছে নিকোটিন। নিকোটিন ঠোঁটে চেপে সাবিলা নামটা আওড়াল। সাবিলা নামের মেয়েটাকে জাওয়াদের মস্তিষ্ক তৎক্ষণাৎ শনাক্ত করতে পারল না। ভাবুক হয়ে প্রশ্ন করল, কোনো সাবিলার কথা বলতেছিস? অনিক কটাক্ষের স্বরে বলল, আমার আগের বাড়িওয়ালার মেয়ে সাবিলা শবনম, যাকে প্রথম দেখায় তুই সুন্দর বলেছিলি। মাস দুয়েক ঘড়ির কাঁটার মতো যার চারপাশে ঘুরঘুর করে তোর ৫ নাম্বার প্রেমিকার স্থান দিলই। মাস পার্কে বসে বাদাম খেয়ে আবার ব্রেকআপও করে ফেললি। ব্রেকআপের পর যে মেয়ে বাপ্পারাজের ফিমেল ভার্সন হয়ে মাতালের খাতায় নাম লেখাল। সাবিলার বাবা মেয়ের এহেন অবস্থা দেখে ক্ষিপ্ত হয়ে তোকে খুঁজে বেড়াতে লাগল। তুই তো হাওয়া মিঠাইয়ের মতো নিমিষেই উধাও। তোকে পেল না, তোর বন্ধু পরিচয় আমাকে পেল কাছে। কথা দিয়ে পিঠের চাল তুলে বাসা থেকে বিদায় করল। শুধু আমাকে নয়, আমার সাথে থাকা ব্যাচলর সব ছেলেকে বের করল। উপরিলাভ হিসেবে সবাই বস্তায় বস্তায় অপমান করল আমায়। এবার মনে পড়ছে কিছু। অনিকের কথায় জাওয়াদ খানিক ভাবল। পরপরই ওর চোয়াল শক্ত হল। আধখাওয়া সিগারেট ছুঁড়ে ফেলল ছাদের অন্যদিকে। রাগে গমগম করে কিছুটা উচ্চৈস্বরে বলল, ওই সাইকোর নাম নিবি না আমার সামনে। আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল ওই মেয়ে। ২৬ বছরে তাগড়া যুবককে বাবু বাবু বলে মুখের ফেনা তুলে ফেলত। আমার মা ছোটবেলায় আমায় বাবু ডাকত। ওই মেয়ে যেভাবে ডাকত, মনে হতো যেন মা তার ছেলেকে ডাকছে। কর্মজীবী আমিটাকে দেখতে বাবুর মতো লাগে। বাবুর দাড়ি গোঁফ থাকে। সাইকো। কত করে নিষেধ করলাম, শুনল না। উল্টো বায়না ধরল, তাকে ও বাবুনি ডাকতে হবে। সে কি কান্নাকাটি, রাগারাগি। কথাটা বন্ধ। দাঁতে দাঁত চেপে শুধুমাত্র সম্পর্ক টেকানোর দায় ডেকেছি বাবুনি। আর কেমন তোতলিয়ে কথা বলতো, শুনলেই গা ঘিন ঘিন করত। ভাই, ভালোভাবে বললেও আমি উত্তর দিচ্ছি তো নাকি? ২৯,০০০ কি কাজ? এই মেয়ের পাগলামি সহ্য করতে করতে আমি আধপাগল হয়ে গিয়েছি। থামল জাওয়াদ। অনিকের চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। সে ইতপূর্বে এসব কথা জানত না। সাবিলার কথা উঠলেই জাওয়াদ রেগে যেত বিধায় অনিক জিজ্ঞেস করত না। হাটে হাড়ি ভাঙল আজ। অনিক ঠোঁট চেপে হাসছে। আগ্রহী গলায় বলল, তারপর? জাওয়াদ হিসহিসিয়ে বলল, আর জানিস কি সব আবদার করে বসত? রাত ৩টায় ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে বলতো, বাবু ঘুমাচ্ছ? রাত ৩টায় ঘুমাবো না তো হাডুডু খেলব? শান্তির ঘুমটাও কেড়ে নিয়েছে এই মেয়ে। ১০০ বার বলে বলে আমাকে দিয়ে জিনিস কেনাতো। তারপর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিত, সারপ্রাইজ গিফট ফ্রম বাবু। বাবুরে পাগলে কামড়াইছে তোরে এসব আজাইরা উপহার দিতে। তারপর আবার কিস ডে, হাগ, প্রমিস ডে কত কি পালন করা লাগবে। টেডি ডেতে বলল, আমার জন্য টেডি আনো। টেডি কিনতে গেলাম। দোকানদার জিজ্ঞেস করল, কার জন্য নিবেন? আমি বললাম, আমার বাবুনির জন্য। দোকানদার একটা টেডি দেখিয়ে বলল, এটা নিন, আপনার মেয়ের পছন্দ হবে। দোকানদারের কথা শুনে আমার মনে হল, আমি সত্যিই আমার মেয়ের জন্য গিফট নিতে গিয়েছি। বাবা বাবা ফিলিংস হচ্ছিলি। প্রেমিক প্রেমিক ফিলিংস হলো না একবারও।
সেদিনই সিদ্ধান্ত নিয়েছি, না, প্রেমজীবনে এই বাবা ফিলিংস আর কন্টিনিউ করা যাবে না। ইতি টানতে হবে। অনিকের চেপে রাখা হাসিটা এবার উপচে পড়ল। হো হো করে হেসে ফেলল। কিছুক্ষণ হাসি থামাতে পারল না। ওর হাসি দেখে জাওয়াদের স্বর তীক্ষ্ণ হল। আমার দম বন্ধ হয়ে আসছিল এই নিব্বির সাথে প্রেম করে। কোনো রকম জান নিয়ে পালিয়েছি। এখনো এই মেয়ের কথা ভাবলে আত্মা কাঁপে। কি ভয়ানক বাবুময় দিন ছিল। প্রেম কথাটা শুনলেই এখন গা শিউরে ওঠে। আমার প্রেম জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল এই প্রেম। কোনো শত্রুও এমন মেয়ের পাল্লায় না পড়ুক। আমার এই করুণ কাহিনী শুনে তুই আমাকে জড়িয়ে ধরে মেয়ালি কান্না জুড়ে দেওয়ার পরিবর্তে হাসছিস। তুই বেটা বন্ধু নামে কলঙ্ক। অনিকের হাসি তখনও থামেনি। হাসতে হাসতে বলল, রিলেশন কন্টিনিউ করতি, আমারও একটা বাবুময় প্রেম কাহিনী দেখার সুযোগ হতো। চরম ভুল করে ফেললি। জাওয়াদ ফিরতি সিগারেট ধরাল। টান দিয়ে ধোয়া ছেড়ে বলল, ওই রিলেশন কন্টিনিউ করলে এখন আমি পাগলাগার্দে থাকতাম। বিড়বিড় করে তোতলে বলতাম, বাবুনি তেমন আতু। আমাল বাবুনি তি তরে। কি সাংঘাতিক অবস্থা হতো। আল্লাহ বাঁচাইছে। এই উপলক্ষে মসজিদে জিলাপি বিতরণ করা উচিত। অনিক হাসি থামল। জ্বরটা 102। এই অগ্নিস্পর্শী শরীর দুলিয়ে হাসতে গিয়ে ক্লান্তের মাত্রা বেড়ে গিয়েছে। ওঠটোহাসি থামালেও ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে। সেই হাসিতে মজা মিশিয়ে বলল, এত বাজে অভিজ্ঞতার পরও তুই কিভাবে প্রেম করার কথা মাথায় আনছিস? মানুষ দেখে শিখে আর থেকে শিখে। তোর থেকে শেখা উচিত। প্রেম পীড়িতি থেকে দূরে থাক। এই মেয়ে যে বাবুময় হবে না তার নিশ্চয়তা কি? মুশরাফার প্রসঙ্গ আসতেই জাওয়াদের চোয়ালের কঠিনতা নমনীয়তায় রূপ নিল। স্বর নরম হল, উৎফুল্লতায় চেয়ে গেল। মেয়েটাকে দেখতে ম্যাচিউর আর লাজুক মনে হয়েছে। এমন মেয়েদের প্রেম বাবুময় হয় না। তুই বল, মেয়েটা কে? অনিক চোখ রাঙাল। ঘটনা আর রিপিট করিস না ভাই। অনেক কষ্টে এই বাসা জোগাড় করেছি। ব্যাচলরদের কেউ ভাড়া দিতে চায় না। কয়েক এলাকায় কোনো বাসা নেই। বাড়িওয়ালা বলে দিয়েছে, মেয়ালি ব্যাপার হলে সোজা পুলিশে দিবে। তুই অন্য বাড়িওয়ালার মেয়েকে গিয়ে সুন্দর বল। আমাকে রেহাই দে ভাই। এমন জানলে আমি জ্বর নিয়ে রাস্তায় পড়ে থাকতাম, তাও তোকে বাসায় ডাকতাম না। জাওয়াদ বিরক্তিতে গা ভাসিয়ে বলল, তুই ব্যাটা অকৃতজ্ঞ। জ্বর নিয়ে অফিসে গেলি। গর্ভবতী মহিলাদের মতো মাথা ঘুরে পড়ে যাওয়ার দশা তোর। আমি দেখে সন্দেহ না করে বাসায় নিয়ে এসেছি। ওষুধ খাইয়ে ছাদে বসিয়ে খোলা হাওয়ায় শরীর মনটাকে সতেজ করতেছি। আমার মতো বন্ধু গুগলে সার্চ দিয়েও পাবি না। এমন বন্ধুর জন্য একটা ইনফরমেশন বের হয় না তোর মুখ থেকে। তুই ব্যাটা মির্জাফর। জাওয়াদের কথায় অনেক ঝগড়াটে স্বরে বলল, এই তেতো মুখে গালি আসছে না। নয়তো একটা ভয়ানক গালি দিতাম তোরে। আমার জীবনটাকে শুলে চড়িয়ে আবার মহৎ সাজছিস। অকৃতজ্ঞ বলছিস আমায়। তোর এই সাবিলা কাবিলাজনক ঘটনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী আমি। তারপর ও যে তোর সাথে বন্ধুত্ব রাখে তার মতো বন্ধু তুই পুরো দেশে পুলিশ ফোর্স লাগিয়ে ও খুঁজে পাবি না। আবার আমাকে বলছিস মির্জাফর। তুই শালা বিভীষণ। আমারে পাগলে পায় নাই যে আমি তোরে এই মেয়ের ঠিকানা দিব। তোদের প্রেমের পিয়ন হব। জাওয়াদ হেসে বলল, প্রেমের পিয়ন না হলে বিয়ের ঘটক হ। প্রেমে রিস্ক আছে, বিয়েতে রিস্ক নাই। উপরি লাভ,
উকিল বাবা হিসেবে প্রতি ঈদে আর্নের পাঞ্জাবি পায়জামা পাবি। জাওয়াদের অফারে গা মারাল না অনিক। মাছি তাড়ানোর মতো বলল, আমি স্যান্ডো গেঞ্জি পরে জীবন কাটিয়ে দিব। তাও তোর ওই পাঞ্জাবি নিব না। পাঞ্জাবির লোভে ঘটকালি করলাম, দেখা গেল বাবুময় বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুই ডিভোর্স দিলই। তারপর বাড়িওয়ালা আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে বলুক, এই সেই ছেলে যে আর্নের পাঞ্জাবির লোভে বিয়ের ঘটকালি করেছিল। এর এমন অবস্থা করুন যাতে পাঞ্জাবি পরার অবস্থায় না থাকে। দরকার নেই ভাই, আমি এমনিতেই শান্তিতে আছি। জাওয়াদ বন্ধুকে বার কয়েক জিজ্ঞেস করল, অনিক কিছুতেই মুখ খুলল না। আদতে সে জানে না মুশরাফার পরিচয়ে। মুশরাফাকে জাওয়াদের মতো সেও আজই প্রথম দেখেছে। দিনটা ছিল শুক্রবার। জাওয়াদ সকাল সকাল বন্ধুর বাসায় এসে হাজির। অনিক তখন ঘুমে বিভোর। জাওয়াদ কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। না, নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। বিশাল বন্ধুসমাজের মাঝে অনিক জাওয়াদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। স্কুল লাইফের বন্ধু তারা। স্কুল কলেজ একসাথে পাড়ি দিলেও ভার্সিটি লাইফে এসে বিচ্ছিন্ন হয়ে যায় তারা। অনিক তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন মেধাবী ছেলে। পড়ালেখায় ভীষণ সিরিয়াস। কঠোর পরিশ্রম আর মেধাশক্তির বলে পাবলিকে টিকে গেছে। অন্যদিকে জাওয়াদ নিকোটিনের ধোঁয়ার সাথে জীবনটাকে ও হেলায় উড়িয়ে দেয়া লোক। কোনো কিছুতে সিরিয়াস নয় সে। গার্লফ্রেন্ড, বন্ধুবান্ধব, আড্ডা, ঘোরাঘুরি এসবই তার নিত্যকাজ। পড়ালেখার সাথে তার সম্পর্ক একবারে সাপে নেউলে। পরিবারের চাপে পড়ালেখা করতে হবে বলে করেছে, নয়তো কবেই ছেড়ে দিত। পাবলিকের জন্য চেষ্টা না করে প্রাইভেটে গিয়ে ভর্তি হয়েছে সে। ভার্সিটি লাইফে দুই বন্ধু আলাদা হয়ে গেলেও বন্ধুত্বের গাঢ়তা কমেনি। সপ্তাহের একটা দিন ঠিকই দুই বন্ধু নিজেদের জন্য রাখত। ভার্সিটি লাইফ শেষে তারা কর্মজীবনে পা রেখেছে। অনিক ব্যাংকে কর্মরত আছে। আর জাওয়াদ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। কর্মসূত্রে দুজনে একই শহরে আছে। দূরত্ব কমে গিয়ে আবার দুই বন্ধু এক হয়েছে। সুখে দুঃখে একে অপরের পাশে থাকে। জাওয়াদ জানে এই বন্ধুটা তাকে অনেক ভালোবাসে। যত যাই বলুক, মেয়েটার খোঁজ ও ঠিকই দিবে। আপাতত ভাব জমিয়ে রাখতে হবে, নয়তো এই ছেলে মুখ খুলবে না। জাওয়াদ অনিককে ডেকে বলল, উঠো, আমরা বেরোব। অনিক ঘুমজড়ানো স্বরে জিজ্ঞেস করল, কই যাবি? বাইক নিয়ে এসেছি, লং ড্রাইভে যাব। চল। আমায় আর কত জ্বালাবি? এবার বিয়ে করে বউকে জ্বালা। আমায় মুক্তি দে। বউ নিয়ে রোমান্টিক ড্রাইভে যা। কপালে বিরক্তির ভাঁজ টেনে বলল অনিক। জাওয়াদ মকাপে ছকা মেরে বলল, মেয়েটার ঠিকানা দিয়ে রোমান্টিক ড্রাইভে যাওয়ার সুযোগ করে দে। তাহলে আর জ্বালাব না তোকে। তড়িৎ উঠে বসল অনিক। ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, 5 মিনিট সময় দে, ফ্রেশ হয়ে আসছি। মেয়েঘটিত ব্যাপার টানিস না ভাই। এবার এই বাসা হারালে ফুটপাতে ঘুমাতে হবে। দয়া কর আমার উপর। আমি তোকে এলাকার বাকি সব বাড়িওয়ালার মেয়ের ঠিকানা দিব। তুই ওদের সুন্দর বলিস। তাও এই মেয়ের কথা ভুলে যা। অনিক ওয়াশরুমে ঢুকে পড়ল। জাওয়াদ ওর উদ্দেশ্যে বলল, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে ওই মেয়ের উপর। এখন বাকি বাড়িওয়ালার মেয়ের ঠিকানা দিয়ে এই ঘা সারবে না। এই মেয়েকেই লাগবে। দুই বন্ধু বেরুল ঘোরাঘুরির উদ্দেশ্যের। সিঁড়ি দিয়ে নামার সময় একটা চমৎকার হয়ে গেল। মুশরাফার সাথে দেখা হয়ে গেল জাওয়াদের। গ্রীষ্মের তপ্ততা মারিয়ে শেষ রাতের দিকে ঝুম বৃষ্টি নামল।
বৃষ্টিকন্যা রুক্ষতা গ্রাস করে সূক্ষ্মতা উপহার দিল পরম যত্নে। গরমের কারণে রাতে ভালো ঘুম হয়নি মুশরাফার। বৃষ্টির প্রকোপে হিমেল হাওয়া জানালা বেদ করে ওর শরীরে লাগতেই চোখে ঘুম নেমেছিল। ফজর নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে পড়েছে। সেই ঘুম ভেঙেছে বেলা গড়ানোর পরে। ফরিদা পারভিন বুয়ার সাহায্য সকালের নাস্তা তৈরি করে কোমল স্বরে ডাকলেন, রাফা, নাস্তা করতে আয়। রাফার জবাব এলো না। ডাইনিং রুমের পাশে ড্রয়িং রুম। সোফায় বসে টিভিতে সংবাদ দেখছেন নাজমুল হোসেন। সম্পর্কে ফরিদা পারভিনের স্বামী। ফরিদা পারভিন টেবিলে নাস্তা সাজাতে সাজাতে স্বামীর উদ্দেশ্যে বললেন, মেয়েটাকে একটু ডেকে দাও তো। নাজমুল সাহেব বসার ঘর থেকে হাত ছাড়লেন, রাফা, রাফা, উঠো তাড়াতাড়ি, একসাথে নাস্তা করব। রাফার ঘুম পাতলা। মামার ডাক কানে গেল এই পর্যায়ে। তড়িৎ উঠে বসল। সর্বপ্রথম গায়ের ওড়না ঠিক করল। তারপর তাকালো দেয়ালে টাঙানো ঘড়ির দিকে। 10:32। এত বেলা অবধি ঘুমাল সে। অবিশ্বাস্য চোখে ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়াল। ফ্রেশ হয়ে রুম ছেড়ে বেরুল। তখন নাজমুল সাহেব এবং ফরিদা নাস্তা নিয়ে বসেছেন টেবিলে। ডাইনিং রুমের দরজায় করাঘাত করল মুশরাফা। অনুমতি চাইছে ভেতরে যাওয়ার। ফরিদা পারভিন প্রসন্ন হেসে বললেন, আয় মা। মুশরাফা ভেতরে প্রবেশ করে কোমল স্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। নাজমুল সাহেব আত্মসন্তুষ্টিজনক হেসে সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ঘুম কেমন হল? আলহামদুলিল্লাহ, ভালো ঘুম হয়েছে। চেয়ারে বসল রাফা। ফরিদা অনন্যচিত্তে রাফার প্লেটে পরোটা আর মাংসের টুকরো তুলে দিল। রাফা খাওয়া শুরু করল। খাওয়ার মাঝে নাজমুল সাহেবের ফোন বেজে উঠল সশব্দে। আওয়াজটা বসার ঘর থেকে আসছে। গুরুত্বপূর্ণ কল হতে পারে, এই শঙ্কায় ফোন আনার জন্য উঠতে নিলেন তিনি। মুশরাফা খাওয়া থামিয়ে উঠে দাঁড়াল। ধীর স্বরে বলল, আমি নিয়ে আসছি। বসার ঘরে চলে গেল সে। নাজমুল সাহেব খাওয়ায় মনোযোগী হলেন। ফরিদা পারভিন তার পাশের চেয়ারে বসা। তিনি নিচু স্বরে বললেন, আমাদের একটা ছেলে নেই কেন? নাজমুল সাহেব ভ্রু কুঁচকালেন, ছেলে দিয়ে কি করবে? রাফার সাথে বিয়ে দিতাম। তারপর সারা জীবন মেয়েটাকে আমার কাছে রেখে দিতাম। ইদানিং আমার ভীষণ আফসোস হয়, কেন একটা ছেলে হলো না আমাদের। এমন জানলে আমি একটা ছেলে দত্তক নিতাম। আফসোস ঝরে গেল ফরিদা পারভিনের গলা থেকে। স্ত্রীর উদ্ভট কথায় নাজমুল সাহেব শব্দযোগে হেসে ফেললেন। ভ্রু কুঁচকে বললেন, ছেলে থাকলেও পারতে না। কেন পারতাম না? অবশ্যই পারতাম। তোমার মনে রাখা উচিত, তুমি মামি হওয়ার সাথে সাথে ওর দুধ মাও। আর দুধ ভাইবোনের বিয়ে জায়েজ নেই। ফরিদার চেহারায় আধার নামল। ছেলে না থাকার আক্ষেপের সাথে সাথে দুধমা হওয়ার আফসোস ও ঝেঁকে ধরল তাকে। ফোন নিয়ে ফেরত এলো মুশরাফা। নাজমুল সাহেব হাসতে হাসতে বললেন, তোর মামি কি বলছে শুনবি, রাফা? মুশরাফা ফোন বাড়িয়ে জিজ্ঞেস করল, কি বলছে? তার নাকি আফসোস হচ্ছে, কেন একটা ছেলে নেই আমাদের। আবার হাসলেন নাজমুল সাহেব। মুশরাফা মামির দিকে তাকাল। তারপর নির্মল হেসে বলল, কোনো কিছু নিয়ে আফসোস করতে নেই মামি। আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এতেই সুখ মিলে। ফরিদা পারভিন উত্তর দিলেন না। কেবল চেয়ে রইলেন মুশরাফার মুখ পানে।
তার ইহজীবনে এত সুন্দর ব্যক্তিত্ববান মেয়ে দেখেননি তিনি। মেয়েদের ব্যক্তিত্ব এত সুন্দর হয়, তাও 22 বছর বয়সী একটা মেয়ের উপচে পড়া ভদ্রতা লক্ষণীয় মেয়েটার মাঝে। মুশরাফা বলতে বুঝায় এমন নারী যে সৎ মনোভাবী হয়। নামের অর্থ বাস্তবিক জীবনে প্রতিফলিত হয়। এর একটা বাস্তব উদাহরণ বোধহয় মুশরাফা। নামের মতোই তার ব্যক্তিত্ব। কখনো কারো সাথে রাগতে দেখা যায় না তাকে। কথা বলবে একবারে মেপে মেপে। স্বরটা থাকে সবসময় নিচু, কোমল। ঠোঁটের কোণে হাসি ঝুলানো থাকে সবসময়। সব কিছু করবে রুটিন মাফিক। প্রয়োজনের বাইরে কিছুই করবে না। না খাবে, না ঘুমাবে, আর না কথা বলবে। ব্যবহারে যেমন শালীনতা, তেমনি পোশাকেও তেমন শালীনতা। নিজের রুম সবসময় পরিপাটি রাখে। গুছানো স্বভাব তার। নিজেকে সবকিছুতে সংযত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে সে। শত্রু সম্পর্কে ও পরনিন্দা করা তার নীতিবিরুদ্ধ কাজ। একটা মানুষ তার সাথে খারাপ ব্যবহার করলে হয়তো সামনাসামনি নমনীয়তার সাথে জবাব দিবে, গুছিয়ে যুক্তি দিয়ে উত্তর দিবে। যেই কথা চিৎকার করে রাগের প্রতিফলন ঘটিয়ে বলে মানুষ সেই কথাও কোমল স্বরে বলবে, আর নয়তো চুপ থাকবে। সবচেয়ে বেশি যেটা করে তা হল এক গাল হেসে বলে, এই কথা বা কাজটা করা উচিত হয়নি আপনার, এটা না করলেই পারতেন। কিন্তু তার অনুপস্থিতিতে তার কাজ নিয়ে অন্যের কাছে নিন্দা করবে না। রাফা অর্থ উদার, সহানুভূতিশীল। এটাই ওর সবচেয়ে ভালো গুণ। ওর আশপাশের মানুষের মনটা সহজে পড়তে পারে। সুখ দুঃখের সাথে থাকে। এই যে মামার বাসায় এসেছে কদিনের জন্য। বুয়া ছিল না প্রথম কদিন। ফরিদা পারভিনের কাঁধে এসে পড়ল সব কাজ। রান্নাবান্না, ঘর মুছা, কাপড় ধোয়া, ছোট মেয়েটাকে স্কুল থেকে আনা সব সামলাতে যখন হিমশিম খেলেন, সেই ক্ষণে রান্নাঘরে উদয় হল মুশরাফার। ফরিদা পারভিনের হাত থেকে খুন্তি টেনে নিয়ে কোমল স্বরে বলল, তুমি ফাইজাকে স্কুল থেকে নিয়ে আসো, রান্নাটা আমি দেখছি। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়েই যখন বিকেল পার হয়, তখন মুশরাফা উনার ঘুম ভাঙিয়ে ডেকে বলে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে টেবিলে আসো, আজ নতুন একটা রেসিপি করেছি, খেয়ে দেখবে। কখনো আবার ফাইজার বিজ্ঞান বই টেনে বলবে, আজ মামির শরীর ভালো না, আসো আমি তোমাকে হোমওয়ার্ক দেখিয়ে দিই। ফরিদা পারভিন চেয়ে থাকেন অপলক। বারে বারে মুগ্ধ হন। মামি ভাগ্নি সম্পর্কটাকে বইয়ের পাতায় যতটা কঠিনভাবে উপস্থাপন করা হয়, তার অন্তরালে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়টা বড্ড কোমল। সেই অধ্যায় মামির চরিত্র হয় মমতাময়ী। ভাগ্নিদের মেয়ের মতো ভালোবাসেন তারা। অন্য সবার মতো মুখের খাবার কেড়ে নিয়ে বাঁকা কথা শুনান না। বছরের পর বছর থেকে গেলেও টু শব্দ করেন না, বরং ক্যাঙ্গারুর মতো বুকে ঢুকিয়ে আগলে নেন। এই অধ্যায়ের উজ্জ্বল দৃষ্টান্ত হল ফরিদা পারভিন। নিজের ভাই বোনের ছেলের মেয়ের মতো স্বামীর ভাই বোনের ছেলে মেয়েদের আদর করেন তিনি। কখনো বাঁকা চোখে দেখেন না। কদিন গেলেই ফোন দিয়ে আকুতি করেন, অনেকদিন হলো তোমরা বাসায় আসো না, এসে ঘুরে যাও। ননদ ননাসের বাড়ি গেলে বগলদাবা করে ভাগ্নিদের নিয়ে আসেন। লোভ দেখান, চলো তোমাকে ঘুরাব অনেক জায়গায়। দিন 10 আগে মেজ ননাস তথা লায়লা আঞ্জুমানের বাসায় গিয়েছিলেন বেড়াতে। দুদিন থেকে আসার সময় লায়লার বড় মেয়ে মুশরাফাকে নিয়ে এসেছেন সাথে। এই মেয়েটাকে তার অধিক পছন্দের। বাকি সব ভাগ্নিদের থেকে একটু বেশি ভালোবাসেন। কোনো কিছু নিয়ে দোটানা থাকলে
ওর কাছে বলেন তিনি। পরামর্শ চান। প্রথমে নীরব শ্রোতা হিসেবে পুরো কথা শুনবে, তারপর কিছুক্ষণ ভাববে। তারপর কোমল স্বরে যুক্তি, ব্যাখ্যা দিয়ে ব্যাপারটা সমাধান করবে। কি চমৎকার করে কথা বলে মেয়েটা! শুনেই বারংবার বিমোহিত হন তিনি। কথা বলতে গেলেই অন্তরাত্মা প্রশান্তিতে ভরে ওঠে। মন থেকে দোয়া আসে। মাঝে মাঝে তিনি অনুভব করেন, ফাইজা থেকেও বেশি ভালোবাসেন মুশরাফাকে। মুশরাফার ব্যক্তিত্ব এই ভালোবাসাকে বাড়িয়ে দিচ্ছে প্রতিক্ষণে। মুগ্ধ হচ্ছেন বারে বারে। সেই সাথে আফসোসের পাল্লা ভারী হচ্ছে। কেন তার একটা ছেলে নেই? ছেলে হলে চোখ বন্ধ করে মুশরাফাকে ছেলে বউ করে নিতেন। এই মেয়ে যার ঘরে যাবে, তার ঘরে আলো ছড়াবে। স্বর্ণাভ সুখানুভূতিতে ছেয়ে যাবে তার জীবন। দুই মেয়ে তার। বড় মেয়ে ফাবিহা বিবাহিত। ছোট মেয়ে ফাইজা সবে ক্লাস 8-এ পড়ে। দুটো মেয়ের একটাও মুশরাফার মতো হয়নি। দুটোই উগ্র মেজাজ। ছোট মেয়েটা এই বয়সেই তার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, অথচ মুশরাফা কখনো কঠিন রেগে অবধি কথা বলেনি তার সাথে। এই আফসোসও কম নেই তার। অন্যমনস্ক হয়ে ভাবনার জগতে বিচরণ করছেন ফরিদা পারভীন। খাওয়ার হাত থেমে গেছে। খাওয়া শেষে উঠে দাঁড়াতেই মামির অন্যমনস্ক ভাব নজরে এলো মুশরাফার। জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে ডাকল, মামি। ধ্যানভঙ্গ হল ফরিদার। তাকালেন মুশরাফার দিকে। মুশরাফা বলল, কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? না। খাওয়ায় মন দিলেন ফরিদা। মনে চলা কথার জোয়ার মুশরাফার সামনে আনতে পারলেন না। মুশরাফা পানি ভর্তি গ্লাসটা ফরিদার সামনে এগিয়ে দিয়ে বলল, খাওয়া শেষে মনে করে ওষুধ খেয়ে নিবে। তারপর কিছুক্ষণ ঘুমাবে। সকালে থেকে কাজ করেছ, বিশ্রাম দরকার। আজকের রান্নাটা আমি করব। ফরিদার আফসোসের পাল্লা ভারী হল। তার দুই মেয়ে কখনো এভাবে বলেনি তাকে, এভাবে বুঝেনি তাকে। যে বুঝল, সে নিজের মেয়ে হল না কেন? মুশরাফার কড়া আদেশে খেয়ে রুমে গেলেন ফরিদা। বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তিতে চোখে ঘুম ভর করল। মুশরাফা ব্যস্ত হাত লাগাল রান্নায়। নাজমুল সাহেব বেরুলেন বাজারের ব্যাগ হাতে। ফিরলেন ঘণ্টাখানেক পর। দরজা খুলল মুশরাফা। দুহাত ভরতি বাজার নিয়ে 5 তলা বেয়ে উঠে মেরুদণ্ড যেন বেঁকে গিয়েছে। এখন দাঁড়িয়ে থাকা কষ্টকর হল নাজমুল সাহেবের। ফ্যাকাশে মুখে মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুশরাফা বলল, আমাকে দিন, আপনি ভেতরে যান। নাজমুল সাহেব ভারী ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকলেন। হালকাটা রাখলেন মুশরাফার জন্য। মুশরাফা বাইরে চোখ বুলাল। সিঁড়ি রুমে কেউ নেই। কারো সারা শব্দ নেই। এক কদম বাড়িয়ে পাপোশের উপর পা রাখল। ব্যাগ হাতে নেয়ার জন্য ঝুঁকতেই উপর থেকে দ্রুত বেগে সিঁড়ির কাছে আসতে দেখা গেল কাউকে। রাফা ব্যাগ নিয়ে শটান দাঁড়িয়ে গেল। থামকানো পুরুষটার দিকে তাকালো না একবারও। তবে পুরুষটির মুগ্ধ চাহনির বিচরণ তার চোয়ালে। ব্যাগ নিয়ে ঘুরে দাঁড়াল মুশরাফা। সেই ক্ষণে ভেতর থেকে রাফা ডাকটা ভেসে এলো। রাফা রাফা ডাকতে ডাকতে দরজায় এসে দাঁড়ালেন নাজমুল সাহেব। কোমল স্বরে বললেন, এই রাফা, ব্যাগটা আমাকে দে। তুই পারবি না। মুশরাফা ভেতরে ঢোকার সময় বলল, আমি পারব। দরজা বন্ধ হল। সিঁড়ির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বিজয়ী হাসল জাওয়াদ। চোখে বিস্ময়, মুগ্ধতা মিশে একাকার। বিড়বিড় করল, রাফা, নামটাও সুন্দর।
মেয়েটার মতোই ছোটবেলা থেকে তার চঞ্চল স্বভাবের জন্য বকা খেয়ে এসেছে বাবার কাছ থেকে। একসাথে বেরুলে জাওয়াদ দ্রুত পায়ে হাঁটত, লাফিয়ে সিঁড়ি বেয়ে উঠত। জয়নাল আবেদিন তখন ধমকে বলতেন, ট্রেন ছুটে যাচ্ছে তোর, এত তাড়া কিসের, আস্তে হাঁট। বাবার হাজার বকার পরও সেই অভ্যাসে ভাটা পড়েনি জাওয়াদের। এখনও চলতে গিয়ে তার তাড়াহুড়ো লেগে থাকে। একবার সিঁড়ি গড়িয়ে পড়ে যখন পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে, সেবার ব্যথায় কাতরানোর ফাঁকে নিজেকেই গালমন্দ করেছে। নিজের অভ্যাসে বিরক্ত হয়েছে। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে এই স্বভাবটা ভালো। লাফাতে গিয়ে পা ভাঙার মতো খারাপ অভিজ্ঞতা যেমন আছে, তেমনি লাফিয়ে অনেকের আগে সিঁড়ি পার করতে গিয়ে প্রেয়সীর দেখা পাওয়ার মতো চমৎকার অভিজ্ঞতাও আছে। সদ্য যোগ হয়েছে। ভাগ্যিস অভ্যাসটা বদলায়নি। ধীরে আসলে অনেকের মতো মিস করত সে। ভেবেই বিজয়ী হাসল। অনেক ধীর পায়ে এসে পৌঁছাল। জাওয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখানে কি তোর? জাওয়াদ হেসে বলল, এখানেই তো সব। অনেক বুঝল না। বাঁকা চোখে তাকিয়ে কৌতুকের সুরে বলল, মেয়ে না পেয়ে এবার আমার বিল্ডিংয়ে চুরি করার পরিকল্পনা এঁটেছিস নাকি? তেমন হলে বলে দিই, আমি তোকে চিনি না। জাওয়াদ হেসে বলল, চুরি করে ভিতুরা। আমি সাহসী মানুষ। আমি করব ডাকাতি। এই বাসা থেকে মূল্যবান রত্ন তুলে সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাব। কেউ কিচ্ছু করতে পারবে না। অনেক কটাক্ষের সুরে বলল, হ্যাঁ, রানী এলিজাবেথ তার মুকুট খুলে এই বাসার আলমারিতে রেখে গেছে। তুই মুকুট থেকে কোহিনূর নিতে ডাকাতি করবি। আমি ডাকাতি করব আমার রানীকে নিতে। রানী থাকতে রানীর মুকুটের কি কাজ? বিজয়ী সেনাপতির মতো খুশিতে গা এলিয়ে বলল জাওয়াদ। অনেক ভ্রু কুচকাল। ভাবল খানিক। তারপর অবাক হয়ে বলল, কাহিনী কি মামা? কাহিনী হল, নায়ক নায়িকার হঠাৎ দেখা। নায়িকার লাজুক মুখভঙ্গি দেখে নায়ক ফিদা। মনে প্রেম জন্মাল, বিয়ের ভাবনা এলো। উকিল বাবা প্রস্তাব পাঠাল। তারপর নায়ক নায়িকার মিল হল। উকিল বাবা আর্নের পাঞ্জাবি পেল। ফুলের বাগানে গিয়ে নায়ক নায়িকা নাচল। ফুল দিয়ে মুখ ঢাকল। হঠাৎ ওয়া ওয়া শব্দ হল। নায়ক নায়িকা মা বাবা হল। উকিল বাবা নানা মামা হল। সেই সাথে কাহিনী শেষ হল। অর্ধেক কাজ আমি করে দিছি। এবার বাকিটা উকিল বাবার কাজ। হেয়ালি করে বলল জাওয়াদ। অনিক ওর হেয়ালিতে গা না মারিয়ে অবাক হয়ে বলল, তুই নায়িকা মানে মেয়েটার দেখা পেলি কই? তুই তো ঠিকানা দিলই না। ঠিকানা নিজে এসে ধরা দিয়েছে। সিঁড়িতে হুট করে এসে দেখা দিয়েছে। ছোট করে উত্তর দিল জাওয়াদ। ঠোঁটে প্রসন্ন হাসি। ওরা সিঁড়ি বেয়ে 3 তলায় নেমে এসেছে। অনেক হাঁটা থামিয়ে আবার ভ্রু কুচকাল। কয়তলায়? 5 তলায়। যে বাসার কাছে আমি দাঁড়িয়েছিলাম। ওই বাসার কাউকে চিনিস তুই? আগ্রহী গলায় বলল জাওয়াদ। অনেক ভেবে বলল, ওই বাসায় তো নাজমুল আঙ্কেল পরিবার নিয়ে থাকেন। মেয়েটা নাজমুল আঙ্কেলের মেয়ে। বিস্মিত স্বর অনিকের। ভদ্রলোক কি তোদের বাড়িওয়ালা? না। তাহলে তোর আর্নের পাঞ্জাবি নেয়া কনফার্ম। উৎফুল্লতার সাথে বলল জাওয়াদ। অনিক ঠোঁট চেপে হেসে বলল, আমার পাঞ্জাবির চিন্তা না করে তুই তোর মদের চিন্তা কর। নাজমুল আঙ্কেলের মেয়ের বিয়ে হলো কদিন আগে। আমাকে দাওয়াত দিয়েছে।
মেয়েটা নাজমুল আঙ্কেলের মেয়ে হলে ভাই তোর বাপ্পারাজ হওয়া কনফার্ম। মাতাল হয়ে টাল মাতাল ঘুরে বলবি আমি বিশ্বাস করি না। আতঙ্কে ঢেকে গেল জাওয়াদের মুখ। মাঝ সিঁড়িতেই থেমে গেল। করুণ চোখে তাকালো অনিকের পানে। অনিক পিছনে এসে বন্ধু কাঁধ চাপড়ে বলল, কাঁদিস না ভাই, আমি অন্য কোনো বাড়িওয়ালার অবিবাহিত মেয়ে খুঁজে দিব। তুই সুন্দর বলিস, আমাকে আর্ঙের পাঞ্জাবি দিস প্রতি ঈদে। এখন চল তোকে সিগারেট কিনে দিই। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়া ফিলিংস আনা বাধ্যতামূলক। চোখ মুখে কৌতুক ভাব বিদ্যমান ওর। জাওয়াদ ক্রুর চোখে তাকিয়ে বলল, তুই নিশ্চিত বদদোয়া দিছিস? তোর বদদোয়া লাগছে শালা। অনিক হেসে বলল, আমি না, তোর বাবুনি বদদোয়া দিয়েছে দেখ গিয়ে। নিচে এসে পৌঁছালো ওরা। জাওয়াদ সিগারেট ধরালো, এক টান মেরে ধোঁয়া ছাড়ল। আকস্মিক বলে উঠল, ওকে দেখতে বিবাহিত মনে হয়নি। আচ্ছা নাজমুল সাহেবের আর কোনো মেয়ে নেই? অনিককে ও ভাবুক দেখাল। এমনটাও হতে পারে। খানিক ভাবল। ছাদে গাছ লাগিয়েছেন ফরিদা পারভিন। নাজমুল সাহেব মাঝে মাঝে গিয়ে পানি দেন। শুক্রবারে দেখা হয় ছাদে। টুকটাক কথা হয়েছে দুই একবার। কথায় কথায় বলেছেন পরিবারের কথা। তা স্মরণে এনে বলল, আঙ্কেলের দুই মেয়ে। বড় মেয়ে বিবাহিত, ছোট মেয়ে স্কুলে পড়ে। মেয়েটা যদি বড় মেয়ে না হয় তবে ছোট মেয়ে। স্কুল পড়ুয়া শুনে জাওয়াদ ভীত ঢোক গিলল। শেষ অবধি এটাই নিব্বি বের হল। অনিক হেসে বলল, ভাই তোর কপালে বাবুনিই লেখা আছে। রাফা আরেকটু বড় হতে পারল না। দ্বিতীয়বার বাবুময় প্রেম সহ্য করার ক্ষমতা আমার নেই। আতঙ্কিত গলা জাওয়াদের। অনিক প্রশ্ন করল, এই রাফাটা কে? ছাদে দেখা মেয়েটা। ছোট করে উত্তর দিল। অনিক অবাক হল। নাম ও জানা হয়ে গেছে। পরপরই কৌতুকের স্বরে বলল, মেয়েটা কি? বল, আমাল বাবুনি। জাওয়াদ ক্রুর চোখে তাকাল। অনিক কৌতুকের চেইন টেনে বলল, আমি উকিল বাবা হতে রাজি। আমি বরং নাজমুল আঙ্কেলের সাথে কথা বলি। তোদের বিয়ে শাদি করিয়ে একটা বেবি সেন্টার খুলে দিই। সেখানে বাবু আর তার বাবুনি থাকবে। কদিন বাদে আরো বাবু পয়দা করবে। আর শুন, পাঞ্জাবিটা কালো রঙের দিস। জানিসই তো আমার কালো রং পছন্দ। মনে থাকবে বাবুনির বাবুতা? হো হো করে হেসে উঠল অনিক। জাওয়াদ শুধু রেগে তাকাল। সময়টাই খারাপ যাচ্ছে। এলাকার টং দোকানে চায়ের কাপে আড্ডা জমে উঠেছে। একটি কাঠের বেঞ্চে বসে অনিক আর জাওয়াদ খোশগল্পে মত্ত। অনিকের হাতে চায় কাপ, জাওয়াদের হাতে সিগারেট। সিগারেটের নেশা আছে তার। দিনে 2 প্যাকেট বেনশন না হলে চলেই না। অফিস থেকে অনিকের এলাকা হয়ে ফিরে সে। মাঝে যাত্রাবিরতি নিয়ে টং বসে। অনিককে ডেকে সুখ দুঃখের ঝুলি খুলে বসে দুই বন্ধু। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘড়ির কাঁটায় রাত 10টা। ওদের আড্ডাকালীন সময়টা ঘণ্টা পেরুল। কথা বলার মাঝে থেমে গেল জাওয়াদ। টং দোকান সংলগ্ন রাস্তা ধরে হাঁটছেন নাজমুল সাহেব। জাওয়াদ বন্ধুকে ইশারা করল, ইনাকে সেদিন রাফার বাসায় দেখেছিলাম। অনিক চায়ের কাপে চুমুক দেয়ার ফাঁকে সামনে তাকাল। ভদ্রলোককে পরখ করে বলল, ইনিই নাজমুল আঙ্কেল, তোর বাবুনির বাপ।
গ্রীষ্ম ঋতুতে বৃষ্টিকন্যার আগমনটা একবারেই বিনা সংকেতে হয়। চাঞ্চল্যে মাখা মুক্তফোঁটার দেখা মেলে দৈবাত। হুটহাট এসে সবার কপালে বিস্ময়ের রেখা ছাটানো যেন তার প্রধান কর্তব্য। বলা নেই, কওয়া নেই। আকস্মিক মেঘ চিরে মুক্তফোঁটা নামল। ছন্দে আনন্দে আকাশ বেয়ে পড়ল জমিনে। বৃষ্টির বেগ প্রবল, সাথে যোগ হয়েছে শিলা। বাতাসের বেগে টং দোকান উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম। আড্ডার ইতি টেনে অনেক চায়ের কাপ আর টাকা দোকানিদের হাতে তুলে দিয়ে ছুটল সামনের দিকে। একবার পিছু ফিরে ডাকল, এদিকে আয়, ওখানে থাকলে ভিজে যাবি। জাওয়াদ অনুসরণ করল বন্ধুকে। কয়েক কদম এগুতেই একটা ফার্মেসি পড়ল, যার সামনের দিকটায় সিঁড়ির বহর। বৃষ্টি থেকে পরিত্রাণের জন্য মাথা গুজার যথেষ্ট জায়গা আছে। দুই বন্ধু গিয়ে সেখানে আশ্রয় নিল। খানিক বাদে সেখানে উপস্থিত হলে নাজমুল সাহেব। জাওয়াদ নিকোটিনের ধোঁয়া ছেড়ে বন্ধুকে নিচু স্বরে বলল, ভদ্রলোকের সাথে তো তোর পরিচয় আছে, কথা বল। ইঙ্গিতটা কোনো দিকে বুঝতে অসুবিধা হল না অনিকের। সে ভ্রু কুচকাল। বিস্ময় ভরা চাহনিতে জিজ্ঞেস করল, তোর মাথা থেকে এখনো মেয়েটার ভূত নামেনি? তৎক্ষণাৎ উত্তর দিল না জাওয়াদ। নিঃশব্দে সিগারেটে টান দিল। আকস্মিক বিরক্ত ভরে বলল, এই মেয়ে মাথা কিনে নিয়েছে আমার। গত এক সপ্তাহ অপ্রাণ চেষ্টা করেছি ভুলে যাওয়ার। যত যাই হোক, দ্বিতীয়বার বাবুনি পোষার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কিন্তু পারলাম কই? তার রূপের ঝিলিক এসে চোখে বিঁধছে বারবার। মাথা, মন কোনোটা থেকে সরছে না। বিরক্ত লাগছে। কি করি বলতো? হিসহিসিয়ে নিজের উপর বিরক্তি ঝাড়ল জাওয়াদ। অনিক ঠোঁট চেপে হাসল। কৌতুকের স্বরে বলল, বিয়ে কর, বাবুনি পোষ। বাবু পয়দা কর। আমাকে বছর বছর পাঞ্জাবি উপহার দিবি। করার থাকলে এই কাজগুলোই আছে। জাওয়াদ তীক্ষ্ণ চোখে তাকালো বন্ধুর দিকে। অনিক হেসে বলল, আমি তোর শ্বশুরের সাথে কথা বলছি। দাঁড়া। জাওয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে নাজমুল সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো অনিক। জাওয়াদ পথচারীর মতো উঠে নাজমুল সাহেবের পিছু গিয়ে দাঁড়াল। এমন ভান করল যেন অনিককে সে চিনে না। অনিক বিনম্র স্বরে সালাম দিল। নাজমুল সাহেব প্রসন্ন হেসে উত্তর দিলেন। হেসে বললেন, তুমি ও আটকা পড়েছিলে নাকি? ওই আর কি। তা আপনি এ সময় কোথা থেকে ফিরছেন? কৌতূহলী জানতে চাইল অনিক। নাজমুল সাহেব বললেন, বোনের বাসায় গিয়েছিলাম। ফিরতে দেরি হয়ে গেল। এরপর কি বলা যায়? কথা খুঁজে পেল না অনিক। আগ বাড়িয়ে মেয়ের কথা জিজ্ঞেস করাটা কেমন দেখাবে? তাছাড়া এ সম্পর্কে জিজ্ঞেস করার মতো পরিচয় কিংবা অধিকার নেই তার। কথা খুঁজে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ফোন বাজল নাজমুল সাহেবের। পকেট থেকে ফোন বের করে সামনে আনলেন। চোখ বুলালেন। রাফা নামটা জ্বলজ্বল করছে ফোনের পর্দায়। নাজমুল সাহেব মৃদু হাসলেন। অনিক এক পলক ফোনের দিকে তাকিয়ে তড়িৎ ঘাড় ঘুরাল। জাওয়াদের দৃষ্টি নাজমুল সাহেবের ফোনে আবদ্ধ। চোখে মুখে কৌতূহল। নাম্বারটা রপ্ত করেছে নিশ্চিত। এই ছেলের স্মৃতিশক্তি প্রবল। অনিক হাসল কেবল। চোখ ফেরাল। সচেতন হয়ে কান পাতল নাজমুল সাহেবের কথায়। হ্যালো রাফা। রাফা কি বলল শোনা গেল না। নাজমুল সাহেব বলে গেলেন থেমে থেমে, না বাসায় পৌঁছাতে পারিনি। বৃষ্টিতে আটকা পড়েছি।
এই তো বাসার কাছেই ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছি। তোর জোরাজোরির পরও ছাতা নিয়ে বের না হয়ে সত্যি ভুল করেছি। তোর কথা শোনা উচিত ছিল। কথার মাঝে আকস্মিক হেসে উঠলেন নাজমুল সাহেব। হেসে বললেন, ফাইজার জায়গাটা তোর হলে ভালো হতো। সারাক্ষণ বাসায় থেকে আমাকে ঠিক করতে পারতি। তুই বরং কাল চলে আয়। আর যাস না ও বাসায়। তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগে। মনে পড়ে তোর কথা। আর শুন, ফরিদা কাঁদছে তোর জন্য। ফোন দিয়ে কথা বলিস। আচ্ছা ছাড়ছি। আল্লাহ হাফেজ। ফোন রাখলেন নাজমুল সাহেব। প্রসন্ন হাসলেন। আবেগী সুরে অনিকের উদ্দেশ্যে বললেন, কিছু কিছু মানুষকে সারাজীবন পাশে রাখার নিয়ম থাকা উচিত, অন্তত আত্মিক শান্তির জন্য। রাফাকে, আপনার মেয়ে? প্রশ্নটা করা বাধ্যতামূলক হয়ে গেছে অনিকের। নাজমুল সাহেব হাসলেন। বলতে পারো। ওকে আমার মেয়ে বলতেই ভালো লাগে। আপন আপন লাগে। অনিক গোলকধাঁধায় পড়ল যেন। আপনার মেয়ে নয়? আমার ভাগ্য এতটাও ভালো নয়, আফসোসের সুরে বলল নাজমুল সাহেব। অনিক ভ্রু কুচকাল। নাজমুল সাহেবের কথার মারপ্যাচ বোধগম্য হচ্ছে না ওর। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল। বুঝতে পারছি না আঙ্কেল। কিছু সম্পর্ক থাকে রক্তের, আর কিছু সম্পর্ক থাকে আত্মার। আত্মার সম্পর্কে জন্ম না দিয়েও বাবা হওয়া যায়, মেয়ে মানা যায়। তেমন একটা সম্পর্ক আমাদের। আমার দুই মেয়ে, ফাইজা ফাবিহা। রাফা আমার বোনের মেয়ে, অথচ আমার কাছে অতি আপন রাফা। শান্ত স্বরে বেশ রহস্য করে বললেন নাজমুল সাহেব। তার এই শান্ত কথায় অশান্ত হল জাওয়াদের মন। নাজমুল সাহেবের দুই মেয়ে না হলে মেয়েটা বাবুনি ধরনের হওয়ার শঙ্কাটা গেল বিলীন হয়ে। হতে পারে মেয়েটা ওর মনের মতো কেউ। পিছিয়ে রাখা পাটা এগিয়ে গেল। চোখ মুখ থেকে বিরক্তি সরে গিয়ে বিস্ময় দেখা গেল। বিস্ময় মিশে একাকার হল খুশির রেখা। জাওয়াদ হাসল, হাসল ওর চোখ। অনিক তড়িৎ ঘাড় ঘুরাল। বন্ধুর উৎফুল্ল মুখ দেখে সেও প্রসন্ন হাসল। বলল, আসলেই আমাদের জীবনে থাকে এমন কিছু আত্মার আত্মীয়। নাজমুল সাহেব উৎফুল্ল হয়ে বললেন, রাফা ওয়ান্ডার গার্ল। ওর সাথে কিছুক্ষণ কথা বললে ওকে আত্মায় স্থান দেয়া বাধ্যতামূলক হয়ে যায় যে কারো পক্ষে। এত সুন্দর ব্যক্তিত্বের মানুষ আমি দুটো দেখিনি। সবে 20 পেরুল, এই ছোট্ট জীবনটাকে কি সুন্দর গুছিয়ে নিয়েছে। দেখলে অবাক লাগে। তোমার আন্টির ভীষণ আফসোস তার কেন একটা ছেলে নেই, থাকলে রাফাকে বিয়ে করিয়ে দেখে দিত। প্রাণবন্ত হাসলেন নাজমুল সাহেব। মানুষ যাকে পছন্দ করে তার গল্প করতে পছন্দ করে। নাজমুল সাহেবের পছন্দের মানুষ রাফা। রাফার প্রসঙ্গ এলে তিনি আগ বাড়িয়ে কত কথা বলে পেলেন। শান্তি পান। এই যে এখন বলে দিলেন, চিন্তাও করলেন না তার এই কথাগুলো বিপরীত পক্ষের উপর কেমন প্রভাব ফেলবে, বা অবিবাহিত পুরুষের সামনে ভাগ্নির গুণগান করা উচিত হচ্ছে কিনা। জাওয়াদের হাসিটা চওড়া হল। চোখ মুখ আনন্দে চিকচিক করছে। খুশিতে আত্মহারা সে। অনিক আবার পিছু ফিরল। জাওয়াদের আনন্দটা পরখ করল। পাশে গিয়ে দাঁড়াল। নিচু স্বরে বলল, আউট অব ডেঞ্জার। ট্রিট কবে দিবি? জাওয়াদের হাতে সিগারেট জলজল করছে। সে স্থবির দাঁড়িয়ে আছে। সে বন্ধুর দিকে তাকাল। আকস্মিক জড়িয়ে ধরল। তুই উকিল বাবা হ আগে।
অনিক বন্ধুকে ছাড়িয়ে গম্ভীর মুখে বলল, তুই কি সিরিয়াস? অনেক মেয়ে এসেছে তোর জীবনে, কারো উপর বেশিদিন অনুভূতি টিকিয়ে রাখতে পারিসনি, অনুভূতিহীন হয়ে গেছিস। এবার পারবি? প্রেম তো হবে না, বিয়েই করতে হবে। সারা জীবনের প্রশ্ন। বিয়ে কোনো ছেলে খেলা নয়। একজনের উপর এক অনুভূতি নিয়ে জীবন পার করতে হবে, পারবি? ভেবে চিনতে বল। জাওয়াদ উত্তর দিতে সময় নিল না। আমি এতটা আকর্ষণ কারো প্রতি অনুভব করতে পারিনি, এতটা অনুভূতিপ্রবল হইনি কখনো। এই অনুভূতি কাটবে না সহজে। আমি ভেবেচিন্তে বলছি, রাফাকে আমার জীবনে আনতে চাই, সারা জীবনের জন্য। অনিকের মুখের গম্ভীরতা কাটল না। আঙ্কেলের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে। ওকে কষ্ট দেয়া উচিত হবে না। তুই আরও ভাব, নিজেকে ঠিক কর। আমাকে নিশ্চয়তা দিবি যে তুই সব ছেড়ে একজনে মত্ত হবি, কারো দিকে নজর দিবি না। তাহলে আমি উকিল বাবা হব, নয়তো একটা জীবন নষ্ট করার কোনো চেষ্টাই করব না আমি। জাওয়াদ আশ্বাস দিল, বিশ্বাস কর আমি পারব। তুই আমাকে চিনিস, আমি যা বলি তাই করি। আমি তোকে চিনি বলেই দ্বিধায় আছি। একটা জীবনের প্রশ্ন, আমি এভাবে হেলায় নিতে পারি না। তুই আরও ভাব, সময় নে, তারপর আমাকে জানা। আমি নিজে আগাবে ব্যাপারে। এটা প্রেম নয়, এটা বিয়ে। প্রেমটা দুদিনের, বিয়েটা সারা জীবনের। প্রশ্নটা আবেগের নয়, প্রশ্নটা জীবনের, প্রশ্নটা বিবেকের। বি সিরিয়াস দোস্ত। অনিকের স্বর নরম হল। জাওয়াদ আত্মবিশ্বাসের সাথে বলল, আমি সিরিয়াস। এত সিরিয়াস আগে কখনো হইনি। বিশ্বাস রাখো আমার উপর। বন্ধু বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ অনিকের, কারণ এই বন্ধুকে রগে রগে চেনা তার। বাস্তবিক অর্থে এতটা সিরিয়াস জাওয়াদকে কোনো রিলেশনশিপে দেখা যায়নি। কাউকে পেতে এত উৎকণ্ঠা, এতটা খুশিও হয়নি সে। কিন্তু এই লক্ষণ কতক্ষণ স্থায়ী হবে অনিকের জানা নেই। তার মন কোনো নিশ্চয়তা দিতে পারছে না। নিশ্চয়তা বোধহয় জাওয়াদের মনও দিতে পারবে না, কারণ জাওয়াদের মন জানে সে তার অনুভূতি কতটা পরিবর্তনশীল। রূপে মজে 2 দিন বাদে রূপের আকর্ষণ শেষ হয়ে গেলে বলবে একঘেয়ামি এসে গেছে, আর ভালো লাগছে না। তার কত প্রেম এভাবে ঝরে গেছে। অনিকের ভাবনা, তার কোনো পদক্ষেপ নেয়ার আগে হাজারবার ভাবতে হবে। হুটহাট বন্ধুর কথায় মজে গিয়ে একটা জীবনকে নষ্টের পথে ধাবিত করা যাবে না। অনিক বন্ধু কাত চাপড়াল। সময় নে আরও, তাড়াহুড়োর কিছু নেই। উকিলদের পাত্র পাত্রী সম্পর্কে খোঁজ নিতে হয়। তারপর উকিলের যদি মনে হয় হ্যাঁ এই পাত্রীর সাথে পাত্রকে মানাব, দুজনে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে, তবে বিয়ের দিকে আগায়। আমাকে একনিষ্ঠভাবে উকিল হতে দে। জীবনের প্রথম ঘটকালি করব, অভিজ্ঞতা এবং পরিণতি কোনোটাই খারাপ হওয়া যাবে না। বৃষ্টি বেগ কমে গেছে। এখন ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 11টা বাজতে চলল। এখন বাসায় না ফিরলেই নয়। নাজমুল সাহেব পা বাড়ালেন। সিঁড়িতে অনেক মানুষ। অনিককে কোনো ফাঁকে দেখে যাওয়ার আগে অনিকের উদ্দেশ্য বললেন, আমার দেরি হচ্ছে, যাই। 2 বন্ধুর আলাপ থেমে গেল। তারা চাইল নাজমুল সাহেবের পানে। তিনি ততক্ষণে কয়েক কদম এগিয়ে গিয়েছেন। জাওয়াদের হাতে সিগারেট টান দিতে মুখের সামনে ধরল। আকস্মিক কি যেন ভেবে থেমে গেল।
এক পলক তাকিয়ে পায়ে পিষে ফেলল। ওর গায়ে জড়ানো শার্টের হাতা কনুইয়ে ভাঁজ করা, বুকের দুটো বোতাম খোলা, কাঁধে ঝুলানো অফিসিয়াল ব্যাগটা নড়বড়ে। নিজেকে একবার পরখ করল সে। হাতা ঠিক করল, বোতাম লাগাল, ব্যাগের চেইন খুলে ভেতর থেকে ছাতা বের করল। ছাতা মেলে বলল, 1 মিনিট দাঁড়া, আমি আসছি। অনিক সচেতন চোখে ওর কাজ পরখ করছে। জাওয়াদ কি করতে চাইছে দেখতে চাইল ও। কিছু বলল না। জাওয়াদ দ্রুত সামনে এগুল। পথচারীর মতো নাজমুল সাহেবের পাশ কাটল। আকস্মিক থামল, বৃষ্টিভেজা ভদ্রলোকের কাছে গিয়ে বিনম্র স্বরে সালাম দিল। পরপরই বলল, আঙ্কেল আপনি আমার ছাতাটা নিন। নাজমুল সাহেব হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেলেন। ভ্রু কুঁচকে বললেন, তুমি কে বাবা? জাওয়াদ উপচে পড়া ভদ্রতা স্বরে, শরীরে মাখিয়ে বলল, আমি জাওয়াদ। পথচারী ও বলতে পারেন। কিন্তু তুমি আমাকে ছাতা দিচ্ছ কেন? তুমি কিভাবে যাবে? জাওয়াদ নিশ্চিত সিঁড়িতে ভদ্রলোক ওকে খেয়াল করেনি। তাই বলল, আমার গাড়ি দাঁড় করানো আছে। আমি তো গাড়ি করে যাব। আমার ছাতা লাগবে না। গাড়িতে বসে দেখলাম আপনি ভিজে ভিজে যাচ্ছেন, তাই ভাবলাম ছাতাটা দিল আপনার উপকার হবে। এই ভেবেই আসা। নাজমুল সাহেব আগন্তুকের এহেন আচরণে কিছুটা অবাক হলেন। আজকালকার সময়ে কত রকম মলম পার্টি বের হয়েছে। মানুষকে কথায় ভুলিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়। এই ছেলে এমন কেউ না তো। অন্তর্ভেদী চোখে পরখ করলেন। না দেখতে তো ভদ্রই মনে হচ্ছে। গলায় ঝুলানো আইডি কার্ড স্পষ্ট জানান দিচ্ছে তার চাকরিজীবী হওয়ার কথা। আচরণও বেশ মার্জিত। উদ্দেশ্য ভালোই হবে হয়তো। অনিক নাজমুল সাহেবের মাথায় ধরল ছাতা। উনাকে দ্বিধামুক্ত করতে বলল, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই আঙ্কেল। আমার বাবা পাশে থাকলে আমি কখনো তাকে ভিজে যেতে দিতাম না। আপনাকে দেখে বাবার কথা মনে পড়ল, তাই এগিয়ে এসেছি। বিশ্বাস করে ছাতা নিন। যদি ছাতায় রাখতে সমস্যা হয় তবে টং দোকানে রেখে দিন। আমি কাল নিয়ে যাব। তবু ও নিন আঙ্কেল। নম্রভাবে অনুরোধ করল জাওয়াদ। এ পর্যায়ে নাজমুল সাহেবের চোখে মুগ্ধতা ভর করল। কি চমৎকার ব্যবহার ছেলেটার। এমন সহানুভূতিশীল ছেলে আজকাল মেলা ভার। দ্বিধা কাটল তার। ছাতা নেয়ার আগে জাওয়াদের পরিচয় জানলেন। তারপর ছাতা নিলেন। জাওয়াদ ছাতা হাতে ধরিয়ে হাঁটা ধরল। যাওয়ার আগে বিনম্র স্বরে সালাম দিতে ভুলল না। নাজমুল সাহেবের মনে নিজের জন্য একটা নরম জায়গা করে নিল একটু সময়ে। নাজমুল সাহেব দৃষ্টির আড়াল হতেই জাওয়াদ হাঁফ ছাড়ল। অনিকের কাছে গেল। অনিক বলল, কাউকে বসে আনার উপায় শেখার জন্য তোর কাছে আসা উচিত মানুষের। সব জানা তোর। জাওয়াদ হাতা গুটাতে গুটাতে বলল, আমার অনেক বছরের অভিজ্ঞতা, দক্ষতা। কোনো খাদ নেই। ভদ্রলোকের চোখে মুগ্ধতা দেখলাম আমার জন্য। হবু মামা শ্বশুরের ভোট কনফার্ম। অনিক কৌতুকের সুরে বলল, অথচ আমিই জানি ভদ্রলোক তোকে ভদ্র ভেবে কত বড় বদকাজ করছেন। জাওয়াদ প্রতিবাদ করল, এতটাও খারাপ না আমি। শুধু কয়েকটা প্রেম করেছি এই যা। কয়েকটা? অবাক হয়ে বলল অনিক। জাওয়াদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, 10-15টা। চোরা চোখে চেয়ে বলল জাওয়াদ। অনিক বলল, ভালো হয়ে যা, ভালো হওয়া ছাড়া বউ পাবি না। রাফা আসলে সব ছেড়ে দিব। তুই শুধু ব্যবস্থা কর।
ভীষণ জ্বালাচ্ছে মেয়েটা। ঘুম টুম ও হচ্ছে না ঠিকমতো। কাজে মনোযোগ দিতে পারছি না। আজ বসো ঝেড়েছেন। শান্তির ঘড়িতে 12টা বেজে আছে। এই মেয়েটাকে এখন আমার জীবনে আনা বাধ্যতামূলক। আমি বাসায় জানাবো শীঘ্রই। তুই এদিকটা ম্যানেজ কর। অনুরোধ ঝরে পড়ল জাওয়াদের স্বর থেকে। অনিকের মনটা দ্বিধার সাগরে ডুবে আছে। ওর উকিল বাবা হওয়া উচিত হবে? কারো অভিশাপের কারণ হবে না তো? তবে তার প্রার্থনা, বন্ধুটা বদলাক। তার এলোমেলো জীবনটা এবার গুছিয়ে যাক। জাওয়াদের মায়ের আফসোসের পাল্লা কমুক এবার। চলবে।